স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিবা, জি স্যার। তুমি কেমন আছো? স্যার আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাস করেছো তুমি? না স্যার, গত কয়েকটা ক্লাস করতে তুমি পারিনি। তোমাকে আমি পাইনি, আমি তো তোমায় খুঁজছি মনে মনে জি যে স্যার। হাবিবাকে দেখি না কেন, ব্যাপারটা কি? জি স্যার, আমি অসুস্থ ছিলাম অনেক। ও, দেখেন সুস্থ হয়েছো? স্যার আসসালামু আলাইকুম জি স্যার। স্যার, আগের থেকে বেটার। ওয়ালাইকুম সালাম। যাক আগের আলহামদুলিল্লাহ। থেকে বেটার। আমি তোমার মনে হয় খুঁজতেছি কি ব্যাপারে, হাবিবার ক্লাসে দেখি না। সরি স্যার। ঠিক আছে, অসুস্থ হলে তো আর কিছু বলার নেই। হ্যাঁ ফারজানা, ভালো আছো? রাইসা? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রাইসা, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের কলেজ কবে খুলবে? একমাত্র শেখ হাসিনা বলতে পারে, আর কেউ বলতে পারে না। স্যার বন্ধ তো খালি বাড়তেছেই। খুব খারাপ লাগতেছে, এইভাবে বন্ধ বাড়াটা খুব দুঃখজনক। এখন আর কলেজ বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। সরকার কি মনে করতেছে, সরকার কি চিন্তা করে বন্ধ রাখতেছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মরিয়ম, কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। কলেজ খুলে দেওয়া খুবই খুবই দরকার, খুবই দরকার। এখন জি স্যার। আমরা হয়তো একভাবে চিন্তা করতেছি, সরকার হয়তো আরেকভাবে চিন্তা করতেছে। এখন টিকা টিকা দিচ্ছে সবাইকে, টিকা দেওয়ার পরে যদি খুলে দেয়, আমার তো মনে হচ্ছিল যে হয়তো খুলে দিবে, কিন্তু আবার তো 15 দিন বাড়াই দিল। এখন মার্চে খুলে দেয় কিনা দেখার বিষয় আর কি, হয়তো খুলে দিতে পারে। যাই হোক, তোমাদের যে এই যে দ্বিতীয় অধ্যায়ে আমরা ক্লাস করতেছি, তোমরা পড়তেছো, আমি বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের উপর তোমাদের একটা পরীক্ষা নেব। জি স্যার। তো আজকের ক্লাসটা তোমাদেরকে আর এই 3 ধারা নগদান বই একটা অঙ্ক করাবো, আর আগামী ক্লাসে তোমাদেরকে খুচরা নগদান বইয়ের একটা অঙ্ক করাবো। খুচরা নগদান বইটা শিখানো হইলে, শিখানোর পরে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তখন এই অধ্যায়টা শেষ হয়ে গেলে আমি তোমাদের একটা এক্সাম নেব, তোমাদের একটা কোশ্চেন আমি দিয়ে দেব। সেই কোশ্চেনটা দেখে তোমরা বাসায় বসে পরীক্ষা দিবা। এখন যেহেতু রিটেন পরীক্ষা নিব, এমসিকিউ তো আর পরীক্ষা নিব না, রিটেন পরীক্ষায় সে তোমরা বাসায় নিজেরা নিজেদের সততার সাথে পরীক্ষা দিয়ে সেই খাতাটা আবার আমাকে তোমরা দেখাবা। আসসালামু আলাইকুম স্যার। স্যার মেসেঞ্জারে দিয়ে দিব না? হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিবা। কি দিব স্যার মেসেঞ্জারে? পরীক্ষার উত্তরপত্র। ওমা ইন্না লিল্লাহ স্যার কোশ্চেন দিছেন? না না, দিব। আলহামদুলিল্লাহ ও বললা, তুমি আচ্ছা। ইন্নালিল্লাহ বললা। না স্যার ইন্না লিল্লাহ বলছি যে মারা আমি যায় না তো? স্কিপ করে ফেলছি তো। যে কোনো পরীক্ষাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আচ্ছা ঠিক আছে স্যার। কারণ আমরা তো শুধু পড়ে যাচ্ছি, কিন্তু পরীক্ষা দিচ্ছি না। শুধু স্টুডেন্টদের শুধু পরীক্ষায় কোনো লাভ নেই পরীক্ষা ছাড়া। সত্যি স্যার। আচ্ছা স্যার, আমাদের অন্যান্য কয়েকটা কলেজে তো হাফ ইয়ারলি এক্সাম চলতেছে স্যার। আমাদের তো সেকেন্ড সিটি হচ্ছে না এখন। হাফ ইয়ারলি এক্সাম চলে? স্যার কিসের এক্সামের কথা বললেন? মানে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর একটা সিটি পরীক্ষা, মানে এটা হচ্ছে ক্লাস টেস্ট যেটাকে বলা হয়। আমরা যে অনলাইনে ক্লাস করছি তার উপর ভিত্তি করে একটা পরীক্ষা নিব। কবে স্যার? এটা আগামী সপ্তাহে। তবে আগামী সপ্তাহে আরো 2টা ক্লাস করব খুচরা নগদানের উপরে। খুচরা নগদানের উপর 2টা ক্লাস করলে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের পড়াটা শেষ হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় অধ্যায়টা শেষ হইলে একটা পরীক্ষা নেব। স্যার। তো ইতিমধ্যে তোমাদের জন্য আবার একটা, এটা কিন্তু আমার পার্সোনাল পরীক্ষা, মানে ক্লাসের পরীক্ষা। তো তোমাদের সামনে একটা সিটি সিটি 2 পরীক্ষা আসতেছে এমনিতেই, সেটা হবে সিটি 2। আর আমারটা হবে যে আমি ব্যক্তিগতভাবে ক্লাসের পরীক্ষা নেব আর কি। হ্যাঁ, স্যার ওইটা কি এমসিকিউ থাকবে নাকি রিটায়ার্ড থাকবে এবার? ওইটা লিখতে হবে নাকি? ওইটা সিদ্ধান্ত হবে মিটিং এ, সিদ্ধান্ত হওয়ার পরে বলা যাবে কি হয়। ও আচ্ছা। আর আমার যেটা আমি নেব, আমি সিদ্ধান্ত তোমাদের দিয়ে দিলে রিটেন পরীক্ষা হবে। এটা রিটেন পরীক্ষা হবে, মিনিমাম 4টে অঙ্ক থাকবে।
কমপক্ষে 4টা অঙ্ক দিব, এবং এই ক্লাসের পরীক্ষায় যে অঙ্কগুলো দিব সবগুলো উত্তর করতে হবে, কোনো অপশন থাকবে না, বিকল্প থাকবে না। ঠিক আছে? তো আসো আমরা আজকে ক্লাস শুরু করি। গত ক্লাসে নবদান বইয়ের রাইসা একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে, এটা আমি আফসা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে নগদানের শেষ তারিখে এসে একটা কথা থাকে যে নগদ উদ্বৃত্ত এত টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তো এটা কিছু আলোচনা করেছিলাম, হয়তো গত ক্লাসে বুঝছো কিনা আমি জানি না। ওই বিষয়টা আজকে আবার আলোচনা করব। এটা শুধু নগদান বইয়ের বেলায় নয়, ব্যাংক জমার বেলায় বলতে পারে যে মাস শেষ তারিখে, নগদান বইয়ের শেষ তারিখে বলা থাকবে নগদ উদ্বৃত্ত এত টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, অথবা ব্যাংক উদ্বৃত্ত এত টাকা রেখে বাকি টাকা নগদে উত্তোলন করো। এটা টাকা দিয়েও বলতে পারে, আবার এরকমও হতে পারে যে নগদ উদ্বৃত্তের 50% অথবা নগদ উদ্বৃত্তের 40% রেখে 60% ব্যাংকে জমা দাও। একই কথা, একটা টাকায় বলে দেওয়া আর একটা পার্সেন্টেজে বলে দেওয়া। অথবা ভগ্নাংশ বলতে পারে যে নগদ উদ্বৃত্তের 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ ব্যাংকে জমা দাও। এভাবে বললে তোমাদের কোনো প্রবলেম হবে? বুঝতে পারবে না কথাটা? স্যার একটু আরেকবার বলবেন। হ্যাঁ, আবার বলছি, আমি বলতেছি, আমরা তো নগদান বই যখন করি, 3 ঘরে নগদান বই, মাস শেষে তো আমরা ব্যালেন্স নির্ণয় করি, সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করি মাসের শেষে। ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যোগফলগুলো বাদ দিলে যে টাকাটা বাইর হয় আমরা তার নাম বলি ব্যালেন্স সিডি, তাই না? জি জি স্যার। স্যার। ব্যালেন্স সিডি মানে কি? সমাপনী উদ্বৃত্ত, মানে আমার হাতে টাকা থেকে খরচ করার পরে যে টাকাটা রয়ে গেল, আমার হাতে রয়ে গেল, ব্যাংকে জমা রয়ে গেল, তাকে বলা হয় ব্যালেন্স সিডি, অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত। এটা আমরা নির্ণয় করি, বের করি, এটা দেওয়া থাকে না। নগদান বই করার সময় সবার শেষে এই কাজটা করতে হয়। তো কখনো কখনো কোনো উদ্দীপক এরকম বলে দিতে পারে যে নগদ উদ্বৃত্ত 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, অথবা নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দেওয়া হলো। পুরোটাই নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দেওয়া হলো, কথার অর্থ হলো পুরো টাকাটা। অথবা নগদ উদ্বৃত্ত 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, অথবা নগদ উদ্বৃত্তের 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ ব্যাংকে জমা দাও, অথবা নগদ উদ্বৃত্তের 60% রেখে বাকি টাকাটা ব্যাংকে জমা দাও। এরকম কথা থাকতে পারে। তো যেভাবে থাকুক, কাজ হবে একই। স্যার তাহলে এখানে ব্যালেন্স বিসি হবে না, মানে সিডি হবে না? সিডি অথবা সিডি হবে, কিন্তু সিডিটা তো আমাদের আগে বের করবো আমরা রাফে। ওকে রাফে স্যার। বের করে আমরা এটা অঙ্কের মধ্যে লিখবো না, এটা আমরা অঙ্কের মধ্যে লিখবো না। কিভাবে লিখবো? যে আমাকে যদি বলে দেয় নগদ উদ্বৃত্ত 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, তাহলে রাফের মধ্যে আমরা আগে যোগ বিয়োগ করে ব্যালেন্স শিটটা বের করব, বের করে দেখবো কয় টাকা বের হয়। মনে করো 12,000 টাকা বের হইলো ব্যালেন্স সিডি। মনে করো জি ডেবিট স্যার। ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যোগফলটা বিয়োগ করার পরে বের হইলো মনে করো 12,000 টাকা। তাহলে আমরা তো 12,000 টাকাকে ব্যালেন্স সিডি লিখি, দেখ, তাই না? কিন্তু জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিন্তু যেহেতু এই অঙ্কে আমি যে আলোচনা করছিলাম, যেহেতু বলে দিয়েছে যে 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, তাহলে আমার সিডি বের হইলো 12,000 টাকা। তা আমরা যদি 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেই, তাহলে 5,000 টাকা রাখলে বাকি আর কয় টাকা থাকে বলো তো? স্যার একজন ওয়েট করছে, অ্যাপ্রুভ করতে বললো।
আমার এখানে তাকে দেখাচ্ছে না, কেউ ওয়েটিং কাউকে দেখাচ্ছে না। আচ্ছা স্যার। আচ্ছা, তোমরা আমার কথা আরেকবার মনোযোগ দিয়ে শোনো। আমি বলতেছি যে আমরা ডেবিট আর ক্রেডিট পার্থক্য করার পরে আমাদের ব্যালেন্স বের হয়েছে 12,000 টাকা। ব্যালেন্স বের হলো 12,000 টাকা, আর অঙ্কে বলা আছে 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তো 12,000-এর মধ্যে যদি 5,000 আমি রাখি, বাকি আর কয় টাকা থাকে বলো তো দেখি? স্যার 7,000 টাকা থাকে। 7,000। 7,000 টাকা। 7,000। ভেরি গুড, ভেরি গুড। 5,000 টাকা আমরা ব্যালেন্স শিটে রাখবো, আর বাকি 7,000 টাকা আমরা ব্যাংকে জমা দিয়ে দেব। তাহলে ব্যাংকে জমা দেওয়া দিলে যাবে না কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট। এই 7,000 টাকা হয়ে যাবে কন্ট্রেন্টি। 7,000 টাকা হয়ে যাবে কি? কন্ট্রেন্টি। আর নগদানের মধ্যে ব্যালেন্স শিটে নামে আমরা কত টাকা রাখবো? 5,000 টাকা রাখবো। 5,000। কথাটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। আজকে তোমাদের এই বিষয়টি আমি আলোচনা করব। এমন একটা বিষয়, দেখো আমি একটা অঙ্ক তোমাদের সামনে নিয়েছি উদ্দীপক, সেটা হলো দেখো একটা উদ্দীপক আছে, মেসার্স রহিম এন্ড কোং নিম্নের লেনদেনগুলো 2020 সালের জানুয়ারি মাসে সংগঠিত হয়েছে। নগদ তহবিল 22,000 টাকা, ব্যাংক ব্যালেন্স জমাতিরিক্ত 6,000 টাকা। জমাতিরিক্ত মানে ক্রেডিট ব্যালেন্স, জমাতিরিক্ত মানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট দিকে লিখতে হবে। তো 1 তারিখের নগদ তহবিল আর ব্যাংক ব্যালেন্স, এটা নিয়ে আমার মনে হয় তোমাদের কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হবে না, তোমরা পারবা। কি বলো, কারো কোনো প্রবলেম আছে এই লেনদেনের মধ্যে? নো স্যার। যে কারো প্রবলেম থাকলে কিন্তু ক্লাসে বলবা, স্যার আমার প্রবলেম রয়েছে বা আমি একটু বুঝতে পারিনি। হ্যাঁ, আমি কিন্তু চাই সবাইকে বুঝিয়ে আগাবো, যে কেউ বুঝলা না। আর একটা জিনিস আমি তোমাদের প্রথম ক্লাস থেকে বলে আসতেছি, যে ক্লাসে না বুঝলে যে স্যার আমি বুঝতে পারিনি কথা বলা লজ্জার কিছু নেই। এখানে তোমার লজ্জা পাওয়ার বা সংকোচ করার কিছু নেই, বুঝতে না পারাটাই স্বাভাবিক। এটা খেয়াল রাখবা যে স্টুডেন্টরা কলেজে ভর্তি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে আসে শিখার জন্য, কেউ বাসা থেকে শিখে কিন্তু কলেজে আসে না। সুতরাং তোমরা না বুঝলে প্রশ্ন করবে, প্রশ্ন করে শিখে নেবে। যাক ফাইন। 4 তারিখে দেখো লেখা আছে পণ্য বিক্রয় বাবদ নগদ 8,500 টাকা এবং চেকে 12,500 টাকা পাওয়া গেল। চেকখানি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। এই লেনদেনটা জাবেদা কি বলতে পারবা? স্যার নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। আর কেউ বলবা জাবেদাটা? অন্য কেউ? স্যার নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট হবে স্যার। নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক কেন ক্রেডিট হইলো সোহাগী? সেখানে ব্যাংক জমাতিরিক্ত। ওইটা তুমি 4 তারিখ বলছো, 4 তারিখ। হ্যাঁ বলো লাবিবা, বলো। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর বিক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এটা কোনটা, 4 নাম্বারটা? 4 তারিখ, 4 তারিখ। ও আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ লাবিবা এবং ফারজানাকে, যে দুটো তোমাদেরটা ঠিক আছে। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকে জমা দিতে সাধারণত চাপে হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হলো, নগদান ক্রেডিট হলো না কেন? তোমরা বলতে পারবা? স্যার কারণ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ভেরি গুড, ফাইন। যদি পণ্য বিক্রয় করে চেক পাওয়া যায়, অথবা কোনো ব্যক্তির কাছ থেকে যদি চেক পাওয়া যায়, চেকটা যদি সাথে সাথে ওই দিনই ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি আর কন্ট্রা এন্ট্রি হয় না? এটা কন্ট্রা এন্ট্রি হয় না। সাথে সাথে ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি হয় না, এটা সরাসরি ব্যাংকে চলে যাবে। ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হইলে বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হইলে দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, রাইট, তোমাদের সম্পূর্ণ ঠিক আছে। তাহলে এই লেনদেনটা আমরা ডেবিট দিকে একটা লিখবো নগদের করে, একটা লিখবো ব্যাংকের করে, নাম লিখবো বিক্রয় হিসাব।
6 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, এটা তোমরা সবাই পারো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। 8 তারিখ নগদে আসবাবপত্র ক্রয়, এটাও তোমরা নিশ্চয়ই পারবা। এটা কি জাবেদা হবে বলো তো দেখি, ফাতেমা বলো এটা জাবেদাটা। ফাতেমা, স্যার আমি বলি, রাইসা বলো। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা মরিয়ম বলো তো, এই যে নগদে আসবাবপত্র ক্রয়, এখানে ক্রয় হিসাব ডেবিট হইলো না কেন, এখানে আসবাবপত্র কেন ডেবিট হইলো? স্যার 8 তারিখের আসবাবপত্রের এখানে স্যার নগদে আসবাবপত্র ক্রয় করছি স্যার, আমি তো নগদে কিনে নিয়ে আসছি না স্যার। হ্যাঁ নগদে কিনে আসছি, কিন্তু এখানে আসবাবপত্র ডেবিট হইলো, ক্রয় ডেবিট হইলো না কেন, কারণ কি? স্যার ক্রয় তো আমার টাকা চলে গিয়েছে স্যার। চলে গেছে দেখে নগদান ক্রেডিট, ঠিক আছে। ডেবিট কে হবে, ডেবিটটা হবে কি? স্যার আসবাবপত্র হিসাব। ক্রয় হবে না। ক্রয় কেন হইলো না, ক্রয় হইলো না কেন? স্যার এখানে তো পণ্য লেখা নাই। এখানে পণ্য লেখা নাই তো স্যার, পণ্য লেখা থাকলে ক্রয় হতো। এখানে তো আসবাবপত্র তো আমার সম্পদ, তাই না? Fine. হ্যাঁ মরিয়ম খেয়াল করে শোনো, আমি তোমাকে যে প্রশ্নটা করেছি এর উত্তর হচ্ছে এখানে পণ্য নয় বিদায় এটা ক্রয় হবে না। পণ্য ছাড়া আর কোনো কিছু বলে ক্রয় ডেবিট লেখা যায় না। যেহেতু আসবাবপত্র সম্পদ, এই জন্য সম্পদের নাম লিখতে হবে, এই জন্য আসবাবপত্র ডেবিট হয়েছে। এখানে ক্রয় হয় নাই কেন, এই জন্য ক্রয় হয় না যেহেতু এটা পণ্য নয়। বুঝতে পেরেছো? জি স্যার। ফাইন। চেকে পণ্য ক্রয় 2500 টাকা, চেকে পণ্য ক্রয় কি যাবে তা হবে? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ভেরি গুড। তাহলে এটা ক্রেডিট দিকে লিখবো ব্যাংকের ঘরে, ক্রেডিট দিকে লিখবো ব্যাংকের ঘরে। 20 তারিখ রাফাকে চেকে প্রদান 4450 টাকা, বাট্রা মঞ্জুর 50 টাকা। কে বলতে পারবা? ব্যাংক হিসাব ডেবিট হবে, বাট্টা হিসাব ডেবিট হবে, আর রাফা হিসাব ক্রেডিট। স্যার বলো। রাফা হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, পাওনাদার রাফা হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর বাচ্চা সেটা ডেবিট হবে। স্যার লাবিবা ব্যাংক হিসাব ডেবিট আর লাবিবা তোমারটাও বাট্টা তো হিসাব ডেবিট হচ্ছিল। হবে, রাফাকে ব্যাংক credit ডেবিট স্যার? হবে না, ব্যাংক ডেবিট হবে না। তাহলে না লাবিবা তোমারটা হচ্ছিল, তুমি ঠিক করে আবার বলো। পাওনাদার রাফা হিসাব ডেবিট, আর বাট্টা মঞ্জুর হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা আর কেউ কি বলছে? মরিয়ম বলতে চাচ্ছিলাম মনে হয়। স্যার বার্তা হিসাব স্যার, মানে আমি এটা বুঝছি। স্যার ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক ডেবিট কেন বলতেছো ফারজানা? ব্যাংক কেন ডেবিট হবে? টাকা দিলে ব্যাংকে টাকা বা বৃদ্ধি পায়। ও আচ্ছা, না স্যার নগদান তোমাদের রাফাকে। তোমাদের শোনো, খেয়াল করে শোনো সোহাগী, খেয়াল করে শোনো, তুমি বারবার ব্যাংক ডেবিট বলতেছিলে সোহাগী। একটা জিনিস মনে রাখবা, অ্যাকাউন্টিং পারো আর না পারো, কিছু জিনিস সিদ্ধান্ত নিবা এমন ভাবে, কিছু জিনিস সম্পর্কে তোমার কনসেপ্ট এত ক্লিয়ার থাকতে হবে যে আমরা সব বলবো টাকা পেয়েছি নগদান ডেবিট হবে। আলাদা যেখান থেকে পাই, বিক্রি করে পাই, উপহার পাই, রাস্তায় পাই, বা কেউ আমাকে আমার ঘরে এইভাবে দিয়ে যায়, টাকা পাইছি কারবারের মধ্যে নগদান ডেবিট হবে। এবার ক্রেডিট কি হবে সেটা চিন্তা করে বাইর করবা। আবার টাকা চলে গেছে কারবার থেকে, মানে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, নগদান ক্রেডিট হবে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হইল, ব্যাংকে যদি টাকা জমা হয়, মানে ব্যাংকে যদি টাকা আসে, তাহলে ব্যাংক ডেবিট হবে। আর ও ক্রেডিট স্যার, কি এই হবে? প্রশ্নটা খেয়াল করিনি। ক্রেডিট কি হবে আমরা খুঁজে দেখব। এক, আবার যদি চেক দ্বারা চলে যায়, মানে ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে ব্যাংক ক্রেডিট হবে। এগুলি স্পষ্ট, এগুলো মানে কোনো দ্বিধা নেই যে ব্যাংক ক্রেডিট। এখন জি, ডেবিট স্যার। কি হবে সেটা দেখার বিষয়।
এখন যে লাবিবা যে জায়গাটায় কনফিউশন, লাবিবা খেয়াল করে শোনো, যে বাট্টা Yes, sir. মঞ্জুর কথার অর্থ কিন্তু এই নয় যে বাট্টাটা। আচ্ছা তুমি আগে এটা আমাকে উত্তর দাও, এই এখানে যে বাট্টা কি আমরা পেয়েছি না আমরা দিয়েছি? দিয়েছি। এই জায়গায় তোমার প্রবলেমটা হয়েছে। বাট্টা মঞ্জুর বলতে আমরা, তুমি মনে করো আমরা পেয়েছি। আসলে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি রাফাকে মঞ্জুর মানে তো তুমি- পাইছি না। না না, মঞ্জুর মানে পাইছিও হতে পারে, দিছিও হতে পারে। আচ্ছা মঞ্জুর দিয়ে দেওয়াও বুঝায়, পাওয়াও বুঝায়। তুমি এখন স্যার বলো, আমরা কখন বুঝবো যে পাইছি, কখন বুঝবো দিছি? এইটাই তোমাকে বলতেছি, এইটাই বলতেছি, খেয়াল করে শোনো। রাফাকে আমরা চেক দিলাম কেন? কারণ কি? তোর পাওনাদার ছিল, পাওনাদার ছিল, সে আমার কাছে টাকা পাবে। পেতো। পাবে। পাবে। এখন কি রাফা আমাকে ছাড় দেওয়ার ক্ষমতা আছে না আমি রাফাকে ছাড় দেওয়ার ক্ষমতা আছে? ছাড় আমার কি রাফার ক্ষমতা আছে। রাফার ছাড় দেওয়ার ক্ষমতা রাফা ছাড় দিলে আছে। তাহলে আমি ছাড় পাইলাম না দিলাম? পাইলাম। পাইলাম। পেলাম। তাহলে আমার প্রাপ্ত বার্তা। দিয়েছি। হ্যাঁ, ফারজানা বুঝতে পেরেছো বার্তাকে কেমনে বুঝবো দিছি না পাইছি? জি স্যার বুঝছি। সে যদি আমার কাছে টাকা পায়, আমার কোনো ক্ষমতা আছে তাকে ছাড় দেওয়ার? না স্যার, আচ্ছা, ছাড় কে দিবে? যে সে পাবে দিবে। সে। সে আমাকে ছাড় দিবে। আর আমি যার কাছে টাকা পাই যদি দেনাদার হয়, তাকে ছাড় দেওয়ার ক্ষমতা আছে আমার, তার কোনো ক্ষমতা নাই। তখন আমি ছাড় দিলাম, বার্তা দিলাম, প্রদত্ত বার্তা। আর এটা আমার প্রাপ্ত বার্তা। এটা কি বার্তা? প্রাপ্ত বার্তা। আর রাফা এখন আমাকে ছাড় দিয়েছে। বলো। স্যার তাহলে এই বার্তাটা ডেবিট দিকে লিখবো না নগদান বইয়ের? অবশ্যই ক্রেডিট দিকে লিখবা। কেন ডেবিট দিকে লিখবা? এটা তো প্রাপ্ত বার্তা, এটা ক্রেডিট, এটা আয়। এখানে ছাড় আমি পেয়েছি, ছাড় স্যার এটা জাবেদাটা একটু বলেন না। বলবো এটা ছাড় আমাকে দিয়েছে, এটা আমার জন্য আয়। আর আয় সবসময় ক্রেডিট হয়, তাই আমি এখানে জাবেদা লিখবো প্রদেয় হিসাব ডেবিট অথবা রাফা হিসাব ডেবিট। লিখবো আমরা 4,500 টাকা, 4,500 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট 4,450 টাকা। আর বাট্টা হিসাব ক্রেডিট 50 টাকা। এখানে বাট্টাটা ক্রেডিট হবে কারণ এটা আমার প্রাপ্ত বাট্টা, এটা আমার জন্য আয় হয়েছে। বাট্টাটা এখানে হবে এখানে ক্রেডিট। জাবেদার আমি আবার বলছি, প্রদেয় হিসাব ডেবিট 4,500 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4,450 টাকা, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট 50 টাকা। বলো বুঝছো না বুঝো না? জি স্যার বুঝছি। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমরা ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট দিকে লিখবো প্রদেয় হিসাব নাম দিয়া অথবা রাফা হিসাব নাম দিয়া। ব্যাংকের করে 4,450 টাকা আর বাট্টার করে লিখবো 50 টাকা। রাইট? জি স্যার। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখো, অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। কি যাবে তা বলবা? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এই কথা ব্যাংক কেন? লাবিব এই কথা তো বলে এখানে অফিসের স্যার এখানে মূলধন অফিসের ক্রেডিট হবে না? প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। এখানে ব্যাংক বলে না, তুমি ব্যাংক কেন কইলে? কারণটা কি? এখানে ব্যাংক তো আসবে না। তার এখানে অফিসের প্রয়োজনে উত্তোলন করা আছে। এখন স্যার অফিসের প্রয়োজনে তার অফিস থেকে উত্তোলন করা হবে না, ভেরি এর গুড। জন্য ব্যাংক থেকে উত্তোলন করা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এটা একটা বিশাল বিষয় যে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। অফিসের প্রয়োজনে উত্তোলন কি অফিস থেকে তুলবে নাকি? না স্যার। আর টাকা কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? এরা রাস্তা থেকে উঠে নিয়ে আসবে? টাকা কোথেকে উঠাবে? অবশ্যই টাকা ব্যাংকে জমা আছে, ওই জমা টাকা থেকে উঠাবে। কোথেকে উঠাবে? এখানে ব্যাংক জমা থেকে। আছে, জমা থাকে কোথায়? ব্যাংকে। ব্যাংকে। অতএব ব্যাংক না বললেও এখানে কিন্তু এটা ব্যাংক, এটা বুঝতে পারতে হবে যে অফিসের জন্য উঠাইলে তো ব্যাংক ছাড়া উঠানোর আর কোনো জায়গা নাই। এরকম না নাই যে তার স্ত্রীর কাছে একটা বড় একটা পাতিল আছে, ওইখানে টাকা জমা রাখছে, ওকে উঠে নিয়ে আসছে, এই সুযোগ তো নাই। সুতরাং আমাকে বলতে পারতে হবে যে অফিসের জন্য টাকা উঠাইলে অফিসের জন্য টাকা আর অফিস থেকে উঠানো হয় নাই, নিশ্চয়ই ব্যাংক থেকে উঠানো হয়েছে। তাই এখানে যাবে তো হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। কনফারেন্টি। বুঝতে পেরেছো? তাহলে জি স্যার। কনফারেন্টি কয়টা পাইলাম? একটা পাইলাম 6 তারিখ, একটা পাইলাম 22 একটা তারিখ, 22 তারিখ। দুইটা পাইলাম আমরা এখানে কনফারেন্টি। ঠিক আছে? জি স্যার। এবার বলো
500 টাকার প্রাপ্য নোট 490 টাকা। স্যার বলো। হ্যাঁ মুনতাহা। স্যার 20 তারিখের জাবেদাটা আরেকবার বলবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটার কারণে শুনতে পারিনি। হ্যাঁ 20 তারিখে জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট 4500 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4450 টাকা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট 50 টাকা। শুধু বাট্টা লিখলেও হবে, প্রাপ্ত শব্দ ব্যবহার না করলেও হবে, কারণ ক্রেডিট মানি প্রাপ্ত বাট্টা, বাট্টা ক্রেডিট মানি সেটা প্রাপ্ত বাট্টা। তাহলে যাবে যারা বুঝতে পেরেছো, আমি আবার বলে দিচ্ছি। প্রদেয় হিসাব ডেবিট 4500 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4450 টাকা, বাট্টা হিসাব ক্রেডিট 50 টাকা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ভাই। তাহলে 25 তারিখ 500 টাকার প্রাপ্য নোট 490 টাকায় বাট্টা করা হলো, কে বলতে পারবা? বলতে পারবা? কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেল একবারে? ভুল করে বলো, অসুবিধা কি? বলো না, ভুল হোক না, সমস্যা তো নাই। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, নোট হিসাব ক্রেডিট। ক্রেডিট। স্যার আবার বাট্টা আসবে তো, নাহলে ওটা তো বাট্টাও মিলবে তো না ডেবিট আসবে। ক্রেডিট। বাট্টা যদি বাট্টা সহ বলো, সোহাগী বাট্টা সহ বলো দেখি। না কই না, বলো। নগদান ডেবিট আর ক্রেডিট হচ্ছে ওই সরি বাট্টা হিসাব। বাট্টা প্রাপ্য হিসাব, নোটও ক্রেডিট হবে প্রাপ্য না, নোট হবে ক্রেডিট আর বাট্টা হিসাব হবে ক্রেডিট, দুইটা। দুইটাই ক্রেডিটে যাবে। আচ্ছা আচ্ছা, তোমরা প্রাপ্য নোট কি জিনিস এটাকে জানো কিনা, এটা বুঝো কিনা? প্রাপ্য নোট জিনিসটা কি? কেন স্যার? কেন স্যার এটা কেমন এন্ট্রি? প্রাপ্য নোট জিনিসটা এটা চিনো কিনা, ঠিক চিনো কিনা? স্যার প্রাপ্য নোট মানে, প্রাপ্য মানে তো হচ্ছে আমি যেটা পাবো। এটা কি লালবাগের কি ও বলে কাচ্চি হ্যাঁ বিরিয়ানি স্যার নাকি? বলেন। প্রাপ্য নোটটা কি কোনো কাচ্চি বিরিয়ানি নাকি? না স্যার, কি এটা কি? স্যার স্যার চিনি না, আপনি একটু বুঝিয়ে দেন। স্যার ব্যাংকে হবে না? না আমার কাছে তো মনে হয় এটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতো একটা স্বাদ। না স্যার, মনে হচ্ছে না, এটা না, মানে না। 500 টাকার একটা পুরান নোট, সেটা ওই চকবাজারে দিবে না, হ্যাঁ চকবাজারে আর একটা দিবে নতুন নোটের দলিল জন্য 490 টাকা। স্যার, একটা দলিল দলিল? দলিল কিসের দলিল? ও যে আসলেই দলিল। এটা যে এটা স্যার দিয়ে বিক্রি আমরা যে করা হয়। বিক্রেতার থেকে পাই। বিক্রেতা থেকে টাকা পাই, সেই টাকা পাওয়ার দলিল। হ্যাঁ ভেরি গুড। এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার লিখিত অঙ্গীকার, লিখিত জি দলিল। স্যার। দেনাদারের কাছ থেকে যে টাকা পাবো, সব দেনাদারকে তো আর ব্যবসায়ীরা সমানভাবে বিশ্বাস করে না। কাউকে মুখে মুখে বাকি দিয়ে দেয়, আবার কাউকে বলে ঠিক আছে তুমি বাকি নেও, বাট তুমি আমাকে লিখিত দলিল দাও, তুমি টাকাটা কবে দিবা। তো যখন কোনো দেনাদার টাকা দেওয়ার জন্য লিখিত দলিল দেয়, অঙ্গীকার করে 3 মাস পরে 2 মাস পরে টাকা দিয়ে দেওয়ার, ওই লিখিত দলিলটাকে বলা হয় প্রাপ্য নোট, প্রাপ্য বিল। এটা হচ্ছে লিখিত একটা দলিল, অঙ্গীকার পত্র, টাকা দেওয়ার মানে টাকা পাওয়ার একটা দলিল। ঠিক আছে? আর জি আমরা স্যার। যদি কাউকে দলিল দেই, মানে কারবার যদি কাউকে লিখিত অঙ্গীকার করে যে আমি টাকা কবে দিব, ওই লিখিত অঙ্গীকারকে বলা হয় প্রদেয় বিল, প্রদেয় নোট, প্রদেয় নোট। নোট। সাধারণত এগুলো 3 মাস মেয়াদি হয়ে থাকে। কয় মাস মেয়াদি হয়ে থাকে? 3 মাস। সাধারণত 3 মাস, কম বেশি হতে পারে। এটা দুজনের আলোচনার মধ্যে, ব্যবসায়ী আর যিনি পাওনাদার বা দেনাদার, দুজনের মধ্যে আলোচনার ভিত্তিতে সময়টা নির্ধারণ হয়ে থাকে। এবার খেয়াল করে শোনো, বিল বাট্টা করা মানে কি এটা আগে জানতে হবে তোমাকে, তারপরে তুমি উত্তর দিতে পারবা। কারণ আমি সবসময় বলি একটা সেন্টেন্স শিখবা, সেটা বুঝে শিখবা, মুখস্থ করবা না কোনোদিন। বিল তো যিনি আমাকে দিলেন, উনি টাকা দিবেন 3 মাস পরে, এরকম একটা লিখিত দলিল অঙ্গীকার আমাকে দিয়েছে যে আমি টাকাটা দিব 3 মাস পরে। যেহেতু লিখিতভাবে সে অঙ্গীকার করেছে, দলিল দিয়েছে, তুমি কি তার কাছ থেকে 3 মাস আগে টাকা চাইতে পারবা? না স্যার। টাকা চাওয়ার সুযোগ আছে?
না স্যার। তুমি যদি কলেজে দরখাস্ত লিখে প্রিন্সিপাল স্যারের বরাবর দরখাস্ত লিখো যে স্যার আমার এই 3 মাসের বেতন বকেয়া আছে, এই বেতনগুলো আগামী এপ্রিল মাসে আমি জমা দিব, প্রিন্সিপাল স্যার যদি তোমাকে অনুমতি দিয়ে দেয় ঠিক আছে তুমি এপ্রিল মাসে জমা দিও, এপ্রিল মাসের আগে কলেজের কেউ তোমার কাছে টাকা চাইতে পারবে? না স্যার। পারবে না। ঠিক দেনাদার যেহেতু আমাকে 3 মাস মেয়াদি একটা বিল দিয়েছে, এই বিল 3 মাসের আগে আমি তার কাছে চাইতে পারবো না, কিন্তু কারবারের টাকারও জরুরি দরকার, কারবারের টাকা জরুরি দরকার, ও 3 মাস পরে টাকা দিবে, এখন কারবার কি করবে, কারবার যাবেটা কোথায়? তখন কারবার ব্যাংক থেকে নিবে। তখন কারবার কি করবে, এটা এই বিলটা জমা দিয়ে ব্যাংক থেকে নিবে। ব্যাংকে, তো ব্যাংক কেন কারবারকে টাকা দিবে? কারণ স্যার ব্যাংক যখন এটা 3 মাস পর এটা যে আমাদের পাওনাদার থাকবে মানে যার কাছে আমরা টাকাটা পাবো স্যার, সে তার কাছ থেকে ব্যাংক 3 মাস পরে সেটা নিয়ে নিবে, কারণ সে ব্যাংকে 3 মাস পর টাকাটা দিবে। তো ব্যাংকের লাভ হলো কি, লাভ হবে কি এখানে? স্যার ব্যাংক একটা ইন্টারেস্ট নিবে আমার থেকে, কিছু কেটে রাখবে টাকা। ওইটাই হচ্ছে 10 স্যার এই যে টাকা, এটাই হচ্ছে 10 টাকা। ব্যাংক আমাকে 10 টাকা কম দিবে, 3 মাস পরে তার কাছ থেকে 500 টাকা নিয়ে নিবে, এই মাঝখানে ব্যাংকের 10 টাকা লাভ হবে, এটা হইলো বাট্টা, এটা বলে বিল বাট্টা করা, বিল ভাঙানো। এটা ক্লিয়ার? জি স্যার। এটা সবাই ক্লিয়ার হয়েছে যে আমি 490 টাকা ভাঙাইলাম, যার কাছ থেকে ভাঙাইলাম 500 টাকার বিল 490 টাকায়, সে 3 মাস পরে আমার দেনাদারের কাছ থেকে 500 টাকা নিয়ে নেবে, মাঝখানে তার লাভ হলো 10 টাকা, আর আমার লাভ হলো টাকাটা আমি আগে পাইলাম। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে এই বাট্টাটা কারবারের জন্য হচ্ছে খরচ, তাই কারবার জাবেদা লিখবেন নগদান হিসাব ডেবিট 490 টাকা, বাট্টা হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট 10 টাকা, আর প্রাপ্য নোট হিসাব ক্রেডিট 500 টাকা। স্যার বার্তা হিসেবে এখানে ডেবিট হবে? কারণ বাট্টাটা আমরা দিয়েছি না, আমাদের কারণ আমি দিয়েছি। এটা, এই বাট্টাটা তো আমি পাই নাই, বাট্টাটা তো আমি দিয়েছি, আমার জন্য খরচ হয়েছে, সুতরাং স্যার আরেকবার একটু বলবেন জাবেদাটা? হ্যাঁ বলবো। এটা যদি ব্যাংক থেকে বাট্টা করা হয়, খেয়াল করো, যদি ব্যাংক থেকে বাট্টা করা হয় তখন আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক উল্লেখ না থাকলে এটা ব্যাংক থেকে হতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে, কোনো ব্যক্তির কাছ থেকেও হতে পারে, তখন আমরা লিখবো নগদান হিসাব ডেবিট। বিল শুধু বাট্টা করা হলে লেখা থাকলে নগদান হিসাব ডেবিট 490 টাকা, বাট্টা হিসাব ডেবিট 10 টাকা, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 500 টাকা। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ দেখো, স্যার বুঝিনি। বুঝো নাই? আর আরেকবার বলেন একটু। হ্যাঁ আবার বলছি, খেয়াল করে শোনো, আমাদের বিলটা কয় টাকার? 500 টাকা। 500 টাকা। আমরা একজনের কাছ থেকে বিলটা ভাঙ্গাইছি 490 টাকায়, মানে ভাঙ্গাই আমরা কয় টাকা পাইলাম? স্যার 490। তো যে টাকাটা আমরা পেয়েছি এটা লিখবো নগদান ডেবিট 490 টাকা, আর যে টাকাটা কম পেয়েছি 10 টাকা, এটা বাট্টা ডেবিট, 10 টাকা হলো বাট্টা, তাহলে নগদান ডেবিট 490 টাকা, বাট্টা ডেবিট 10 টাকা, আর প্রাপ্য নোট ক্রেডিট 500 টাকা। ঠিক আছে কিনা, বুঝছো কিনা? এখনো বুঝো না কেউ থাকলে বলো, আমি আবার বুঝাবো দরকার হইলে, বুঝছো কিনা বলো। মেয়েরা বুঝছো? জি স্যার। হ্যাঁ আমি আবার বলছি, খেয়াল করে শোনো, বিলটা ভাঙ্গাইয়া বাট্টা করা মানে ভাঙ্গানো, মানে নগদে রূপান্তর করা, বিলটাকে ভাঙ্গানোর পরে আমরা পাইলাম 490 টাকা, তাহলে কোন নগদান ডেবিট 490 টাকা, আমি কম পাইলাম কত? 10 টাকা, এই 10 টাকা বলা হয় বাট্টা, তাহলে বাট্টা হিসাব ডেবিট 10 টাকা, আর প্রাপ্য বিল ক্রেডিট 500 টাকা। ঠিক আছে? জি স্যার। 28 তারিখে গিয়ে দেখো 25 তারিখের প্রাপ্য বিলখানি অমর্যাদাকৃত হলো, অমর্যাদা হওয়া মানে প্রত্যাখ্যান হওয়া, ফিরাইয়া দেওয়া, নিশ্চয়ই বিলের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, বিলটা কোনো ঝামেলা আছে, যে কারণে যার কাছ থেকে ভাঙ্গাইছিলাম সে এই বিলটা আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, ফিরাইয়া দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে, এটাকে বলে অমর্যাদা হওয়া, ডিসঅনার হওয়া, প্রত্যাখ্যান হওয়া। বিল যখন প্রত্যাখ্যান হয় তখন এই বিল আমি যার কাছ থেকে পেয়েছিলাম তার কাছে আবার আমি ফেরত দিয়ে দেবো, দেনাদারের কাছে ফেরত দিয়ে দেবো। এই প্রত্যাখ্যানের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট,
প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, ক্রেডিট। ঠিক আছে? সেটা আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, অবশ্যই বোঝানো যাবে। মনে করো তুমি একজনের কাছ থেকে 500 টাকা বিল পাইছো, এই বিলটা তুমি আমার কাছ থেকে ভাঙাই নিছো। তো আমার কাছে ভাঙানোর পরে আমি দেখলাম যে বিলটার মধ্যে কোনো ঝামেলা আছে, সমস্যা আছে, তোমার কাছে বিলটা আমি ফেরত দিয়ে দিলাম। তো তোমাকে যদি আমি বিলটা ফেরত দিয়ে দিই, তুমি বিলটা কি করবা? তোমার কাছে রেখে দিবা? না স্যার। কি করবা? না, যার কাছ থেকে পেয়েছো যার কাছ থেকে পেয়েছিলাম তাকে ফেরত দিবা। তো তাকে ফেরত দিলে আমার দেনাদারের পরিমাণ আবার বেড়ে যাবে। যে দেনাদারের কাছে বিল পাইছিলাম, এই দেনাদারের বিল যদি ঠিক নাই, তাহলে দেনাদারের পরিমাণ আবার বেড়ে যাবে। এই জন্য যাবে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। আর ওই যে প্রাপ্য বিলটা পেয়েছিলাম, সে প্রাপ্য বিলটা এখন হয়ে যাবে ক্রেডিট, ঠিক আছে? যে প্রাপ্য হিসাব ডেবিট হবে আর প্রাপ্ত হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য বিল হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ডেবিট মানে দেনাদার হিসাব ডেবিট। আচ্ছা, আর প্রাপ্য বিল হিসাব হবে ক্রেডিট। প্রাপ্য বিল, এখানে আরেকটা ব্যাপার আছে, খেয়াল করে শোনো। আরেকটা আছে, মাত্র 3 মিনিট। স্যার নোট হবে না বিল হবে কেন? নোট আর বিল একই কথা, নোট আর বিল একই কথা। হ্যাঁ, মূলত এখানে লেনদেন হয়েছে দুইটা, তো দুইটা লেনদেনকে আমরা একটা লেনদেনের উত্তর তোমাদের আমি দিচ্ছি। দুইটা লেনদেন কিভাবে? আমি যার কাছ থেকে বিলটা ভাঙাইছি সে আমাকে ফেরত দিয়েছে, তার সাথে একটা ঘটনা আমার ঘটেছে। এই বিলটা আমি আবার আমার দেনাদারের কাছে ফেরত দিয়েছি। দুইটা ঘটনা হয়েছে। তো দুইটা ঘটনাকে যখন আমরা একটা জাবেদা লিখবো, তখন আবার যার কাছ থেকে ভাঙাইছিলাম সে এখানে রিলেটেড, কারণ সে আমার কাছে টাকা দিয়েছিল 490 টাকা, এখন সে আমার কাছ থেকে ফেরত নিয়ে নেবে 500 টাকা ফেরত নেবে সে এখন আমার কাছ থেকে। যার কাছ থেকে আমি বিলটা ভাঙাইছি সে আগে আমাকে 10 টাকা ছাড় দিয়েছিল, আমি তাকে 10 টাকা ছাড় দিয়েছিলাম। এখন ফেরত নেওয়ার সময় সে আমার কাছ থেকে পুরো টাকাটাই ফেরত নেবে, আমাকে 10 টাকা কম নিবে না, 490 টাকা নিবে না, সে পুরো 500 টাকাই নেবে। আর আমিও যার কাছ থেকে বিল পেয়েছিলাম তার কাছ থেকে পুরো 500 টাকা আদায় করব। সেই জন্য আমি দেনাদার ডেবিট লিখবো 500 টাকা, দেনাদার ডেবিট লিখবো 500 টাকা। আর আমার যে প্রাপ্য বিলটা ছিল সে প্রাপ্য বিলটা বাতিল হয়ে যাবে, সেটাও হয়ে যাবে 500 টাকার। তো তোমরা, আচ্ছা এখানে সময় আছে দেখা যায় 2 মিনিট, তোমরা নোট রাখো, নোট লেখা খাতা লিখে রাখো যে প্রাপ্য বিল অমর্যাদা। এটা আমাকে মনে করে বা নেক্সট ক্লাসে তোমাদের এটা ডিটেইলস বুঝাইতে হবে, অনেক সময় দিই। এখন সময় আছে। প্রাপ্য নোট অমর্যাদা, প্রাপ্য নোট অমর্যাদা হওয়ার যাবে না। যেটা উদ্দেশ্যে আজকে ইয়ে করছিলাম যে তোমাদের নগদান বইটা বুঝাবো, সময় আছে মাত্র 1.5 মিনিট। তাহলে এটা একটা নোট রাখো যে আমাকে মনে করাই দিবে আগামী ক্লাসের প্রথমে তোমাদের এটা আমি আরো বিস্তারিত আলোচনা বুঝাবো, কেমন? ওকে স্যার, স্যার। বলো। স্যার আপনি মানে যখন আমাদের ক্লাস শুরু হয়েছিল ওই সময় আপনি বলেছিলেন যে প্রত্যেক চ্যাপ্টার থেকে আপনি অঙ্ক দাগিয়ে দিবেন, ওগুলো আমরা নোট করব। এটা তো দাগিয়ে দেওয়া হয়নি। চ্যাপ্টার শেষ করে পরে চ্যাপ্টারের সব অঙ্ক দাগাই দেই। ওকে স্যার। আর স্যার প্রথম চ্যাপ্টারটা দাগানো হয় না, তাই না? জি স্যার। দুইটা একসাথে দিয়ে দেবো তাইলে। ওকে স্যার। আচ্ছা দেখো 31 তারিখ লেনদেনটা দেখো, সমাপনী উদ্বৃত্ত 5000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। আচ্ছা সময় আছে আর মাত্র হয়তো 50 সেকেন্ড, এর মধ্যে কেটে যাবে, কেটে গেলে আর জয়েন হতে হবে আজকে। দেখো আমি নগদের বোর্ডে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই নগদান বই করার সময় আগের নগদ টাকাটা ডেবিট দিক যোগ করব, যোগ করে এখান থেকে উপরে টাকাগুলো বিয়োগ করলে যে টাকাটা বের হবে তার 5000 টাকা লিখবো আমরা ব্যালেন্স সিডি, আর বাকি টাকাটা লিখবো ব্যাংক হিসাব লেখা ব্যাংকে জমা দিয়ে দেবো। ব্যাংকে জমা দিলে এটা হবে কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি জমা দেওয়ার পরে তারপরে ব্যাংকের যোগ বিয়োগ করে এই ব্যাংকের ব্যালেন্স সিডি বের করবো। এটাও তোমাদেরকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো বুঝাবো, কারণ এখন হয়তো যে কোনো সময় ক্লাস বন্ধ হয়ে যাবে। তোমরা অঙ্কটা বাসায় করো, কেমন?
ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওকে, স্যার থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো।